ওকে, তাহলে আমরা শুরু করছি। আর আমরা আজকে মেইনলি ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স নিয়ে জানবো। এর আগে স্ট্যাটিস্টিক্স এর আমরা একটা ক্লাসে স্ট্যাটিস্টিক্স এর যা বেসিক্স আছে, মিন, মিডিয়ান, মোড, ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশন, লেফট স্কিউড, রাইট স্কিউড ডিস্ট্রিবিউশন, এই বিষয়গুলো নিয়ে দেখেছি। তো আজকে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স নিয়ে আমরা দেখব। তো এখন যেটা এইখানে আমরা কি কি বিষয় নিয়ে দেখবো, এই ডিটেইল বলা হচ্ছে। আমরা প্রবাবিলিটি, র্যান্ডম ভ্যারিয়েবল, আমাদের আমরা জেনারেলি কোন কোন টাইপের ডিস্ট্রিবিউশন ফেস করি, এই বিষয়গুলো বলা আছে। তারপর ডিস্ট্রিবিউশনের কিছু টাইপ আছে, বাইনোমিয়াল, নর্মাল, ইউনিফর্ম। আর এছাড়া সেন্ট্রাল লিমিট থিওরাম নামে স্ট্যাটিস্টিক্স এর খুব ভ্যালিড একটা থিওরাম আছে। আর এস্টিমেশন, এই বিষয়গুলো নিয়ে এখানে দেখব। তো এখন প্রবাবিলিটির বিষয়ে আমরা সবাই মোটামুটি জানি। তো মানে আমার একটা পার্টিকুলার ইভেন্টটা ঘটার সম্ভাবনা কিরকম, ওইটাকে বলা হয় প্রবাবিলিটি। তো ধরো একটা দেশে শুধু রেইন হবে আর রেইন হবে না, এই ধরনের দুইটা ওয়েদার কন্ডিশন আছে। আর ধরো কোনো ওয়েদার কন্ডিশন নাই, কোনো সানি, ক্লাউডি, স্নোই, কোনো ওয়েদার কন্ডিশন নাই। তাহলে আমি যদি ধুম করে তোমাদেরকে জিজ্ঞেস করি যে আহ, ওই দেশের কোনো একটা টাইমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত, তো অ্যান্সারটা কি হবে? হাফ হবে, 1/2। কারণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা, এটা ঘটার সম্ভাবনাটা একটা পসিবিলিটি, এটা প্রবাবল ইভেন্ট। আর টোটাল কি কি টাইপের ওয়েদার ইভেন্ট হইতে পারে? একটা বৃষ্টি হওয়া, আর একটা না হওয়া। ওইটার নাম্বার অফ ইভেন্ট 2, মানে টোটাল নাম্বার অফ ইভেন্ট। আর প্রবাবল ইভেন্ট একটা, মানে যে আমি যেই পার্টিকুলার ইভেন্টটা চাচ্ছি, তা হলো 1/2। এইভাবে আমরা প্রবাবিলিটিকে ডিফাইন করি। An event is an outcome of an experiment. An experiment is a process that is performed to understand and observe possible outcomes. Set of all outcomes of an experiment is called the sample space. মানে টোটাল যা যা ঘটনা ঘটতে পারে ওইটার যে সেট আমরা বানাই, ওইটাকে বলা হয় স্যাম্পল স্পেস। আর যেই পার্টিকুলার ইভেন্টটা আমি চিন্তা করতেছি, মানে বৃষ্টি হওয়া, ওইটার যে সেট, ওইটাকে আমরা ইভেন্ট স্পেস বলে অনেক সময়। তো ইভেন্ট স্পেস, নাম্বার অফ ইভেন্ট স্পেস আর নাম্বার অফ স্যাম্পল স্পেসের যে রেশিও, ওইটাই প্রবাবিলিটি। আচ্ছা, তো এখানে প্রবাবিলিটির একটা এক্সাম্পল দিচ্ছে, ঠিক আছে? মানে একটা কোম্পানি একটা কন্ডাক্ট করতেছে এই টেলিফোন সার্ভে অফ র্যান্ডমলি সিলেক্টেড ইন্ডিভিজুয়ালস টু গেট দেয়ার ওভারঅল ইমপ্রেশনস অফ দ্য ইয়ার 2020। যেমন ধরেন কোনো একটা টেলিফোন কোম্পানি, ওরা ওদের সিমটার নেটওয়ার্ক কেমন সাপোর্ট দিচ্ছে বা মানুষজন হ্যাপি নাকি, ওইটা জানতে যাচ্ছে। তো ওরা একটা সার্ভে করছে, তো সার্ভের 1646 জন অ্যাটেন্ড করছে ওই সার্ভেতে। ওই সার্ভের রেজাল্ট এরকম দেখাচ্ছে: পজিটিভ রেসপন্স দিচ্ছে 201 জন, নেগেটিভ দিচ্ছে 903 জন, পজিটিভ নেগেটিভ কোনোটাই দেয় নাই, নিউট্রাল রেসপন্স দিচ্ছে 235 জন। আর 307 জন জানেই না, মানে ও হয়তো ওই সিমের ব্যাপারেই জানে না, নামই শুনেনি, বা ওরা ওই সিমটার ইউজার না, মানে ওরা ওই সিমটা কখনো ইউজ করেনি। তো এখন আমি যদি জিজ্ঞেস করি যে নাম্বার অফ পজিটিভ রেসপন্স, মানে প্রবাবিলিটি অফ পজিটিভ রেসপন্স, ওইটা আসলে কত, ওইটা আমার রিকোয়ার্ড ইভেন্ট এটা, মানে পজিটিভ রেসপন্সের মানে 201, ওইটাকে দিয়ে নাম্বার অফ টোটাল রেসপন্স কত, 1646। তো 201 দিয়ে 1646 দিয়ে ভাগ করলে আমি প্রবাবিলিটি অফ গেটিং পজিটিভ রেসপন্স পাবো, এটা 0.12। তো জি। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? সবাই বুঝতে পারছো? জি, বুঝতে পারছি। তাহলে প্রবাবিলিটি অফ নেগেটিভ ইভেন্ট কি হবে? 903 ডিভাইডেড বাই 1646, তাই তো? জি। ওইটা নেগেটিভ ইভেন্টের প্রবাবিলিটি। তো এইভাবে আমরা প্রবাবিলিটি ক্যালকুলেট করি। এখন বিষয়টা র্যান্ডম ভ্যারিয়েবল। এই জিনিসটা কি, এই টার্মটা আমরা বেশ কয়েকবার দেখবো। আচ্ছা, এটা এখানে বুঝাচ্ছে
Suppose there are 1,000 students in the university. What is the probability that 500 students will pass the upcoming exams? মানে একটা ইউনিভার্সিটিতে 1,000 ছাত্র আছে, তো ওইটার মাঝে 500 জন পাস করবে সামনের পরীক্ষায়, এটার সম্ভাবনা কতটুকু বা প্রবাবিলিটি কতটুকু? তো আমি কি বলবো, এখানে একটা 50-50 চান্স আছে যে স্টুডেন্টরা পাসও করতে পারে, ফেলও করতে পারে, যদি কোনো আনফেয়ার মিনস কেউ না নেয়, মানে হচ্ছে কোয়েশ্চেন লিক করলো বা এরকম। দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস হু পাস ক্যান রেঞ্জ ফ্রম 0 to 1,000। মানে আমাকে তো কতজন পাস করবে এটা জানতে চাইছে। তো একজনও পাস নাও করতে পারে, আবার সবাই পাস করতে পারে, দুইটার যে কোনো একটা হইতে পারে। A random variable assigns a numerical value to each outcome of an experiment। মানে random variable হচ্ছে একটা নিউমেরিক্যাল ভ্যালু দেয় to each outcome of an experiment. It assumes different values with different probability। তো এখন এই জিনিসটা আমরা যখন এক্সাম্পল দেখব তখন আরো ভালো বুঝতে পারবো। এটা হচ্ছে পাস করা বা ফেল করার আউটকামকে একটা নিউমেরিক্যাল ভ্যালু দেয়, ঠিক আছে? তো দেয়ার আর টু টাইপস অফ র্যান্ডম ভেরিয়েবলস, দুই ধরনের র্যান্ডম ভেরিয়েবল আছে, ঠিক আছে? একটা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। ইট ক্যান টেক ফাইনাইট নাম্বার অফ ভ্যালুস, ফর এক্সাম্পল নাম্বার অফ এমপ্লয়িজ গেটিং প্রমোটেড ইন অ্যান অর্গানাইজেশন, ঠিক আছে? মানে একটা অর্গানাইজেশনে কতগুলো এমপ্লয়ি প্রমোশন পাওয়ার যে নাম্বারটা, ওইটা কি কখনো ফ্র্যাকশনাল হইতে পারবে? মানে এমন কি হইতে পারবে 4.5 জন এমপ্লয়ি প্রমোশন পাবে? না, এটা না, কি পসিবল? না, না, না। তাহলে এই জন্য এগুলা ডিসক্রিট ফাইনাইট নাম্বার, ঠিক আছে? আর কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল হচ্ছে যেটা হচ্ছে যে কোনো ইট ক্যান টেক ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালুস ইন এ গিভেন রেঞ্জ, ঠিক আছে? তো যেমন স্পিড অফ এন এয়ারক্রাফট, একটা এয়ারক্রাফটের স্পিড যেমন ধরেন 114.5 কিলোমিটার পার আওয়ারও হইতে পারে, আবার হচ্ছে 500 কিলোমিটার পার আওয়ার হইতে পারে, 500.5 কিলোমিটার পার আওয়ার হইতে পারে, ঠিক আছে? ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালুস হইতে পারে। তো এই টাইপের র্যান্ডম ভ্যারিয়েবল গুলো হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল। কারো কি কোনো কোয়েশ্চেন আছে এখান থেকে? না ভাই, কোনো কোশ্চেন নেই। আচ্ছা, তো আহ, এখন ডিস্ট্রিবিউশন সারাউন্ড আস, আমরা চারপাশে কি কি টাইপের ডিস্ট্রিবিউশন বেশি দেখি, ঠিক আছে? যেমন ধরেন বার্নৌলি ডিস্ট্রিবিউশন। এটা কোন ধরনের ডিস্ট্রিবিউশন? দ্য আউটকাম অফ টসিং এ ফেয়ার কয়েন। মানে বার্নৌলি ডিস্ট্রিবিউশনে হচ্ছে আহ, তারপর হচ্ছে বার্নৌলি ডিস্ট্রিবিউশনে হচ্ছে এটা হচ্ছে মেইনলি হচ্ছে একটা ফেয়ার কয়েন টস করলে কি হবে, আইদার হেডস আসবে অথবা টেলস আসবে, এই তো। এর বাইরে তো আর কোনো কিছু আসবে না একটা ফেয়ার কয়েনে, তাই না? আর ফেয়ার কয়েন আর আনফেয়ার কয়েনের ডিফারেন্স কেউ বলতে পারবা? ফেয়ার কয়েন আর আনফেয়ার কয়েনের মাঝে ডিফারেন্সটা কি? ভাই, ওই যে ওই হেড টেলের মতো। হ্যাঁ, হেড টেইলের মতো, তো এটা একটা ফেয়ার কয়েনও থাকে। একটা ফেয়ার কয়েনে তো হেডস আর টেইলসই থাকে। তো কয়েন আবার আনফেয়ার কিভাবে হয়? মানে নেগেটিভ ভ্যালু এরকম কিছু। না, আর একটু চিন্তা করো, রিফাত বলতে পারবা? ভাই একটু উঁচা নিচে করে মারলে হয়তো বা ওই যে মানে একটা সারফেসটা একটু ই করে মারলে। হ্যাঁ, একটু উঁচা নিচা করে মারলে, হ্যাঁ ওইটা একটা এক্সাম্পল, ভেরি গুড এক্সপ্লেনেশন। আরেকটা হইতে পারে, যেমন ধরো আমি একটা কয়েনকে আগে থেকে ঘষা দিছি, মানে হেডের যে পোর্শনটা ওইটা ঘষে পাতলা করে ফেলছি, তাহলে হচ্ছে এটার হেডের যদি ম্যাটেরিয়াল আমি কিছু কমাই দিই, হেডটা পাতলা আর টেলসটা ভারী, তাহলে আমি কয়েনটা যদি টস করি তাহলে মোস্ট লাইকলি কোন সাইডটা উপরে থাকবে? ভারী সাইডটা। হালকা সাইডটা উপরে থাকবে, যেটা ভারী ওইটা তো নিচে পড়ে যাবে ও, হ্যাঁ, জি, জি, জি। গ্র্যাভিটির জন্য, ডিউ টু গ্র্যাভিটি। তো ওইটা হচ্ছে দ্য এক্সাম্পল অফ অ্যান আনফেয়ার কয়েন, বুঝা গেছে? তো এই টাইপের ডিস্ট্রিবিউশন গুলোকে বার্নৌলি ডিস্ট্রিবিউশন বলে। তারপর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, দ্য নাম্বার অফ নন ডিফেক্টিভ প্রোডাক্টস ইন এ প্রোডাকশন রান। তো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কি?
আমার হচ্ছে একটা, ধরো ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন হইতেছে, ধরো একটা ইন্ডাস্ট্রি হচ্ছে বাল্ব প্রোডাকশন করতেছে। তো বাল্ব তো আমার জ্বলতে হবে, তাই না? মানে একটা বাল্ব জ্বলবে না, ওইটা আমি কাস্টমারের কাছে পাঠিয়ে দিব। তারপর সে তো আমার কোম্পানির রেপুটেশন নিয়ে, ওয়ার্ড অফ মাউথ দিয়ে আমার কোম্পানির রেপুটেশন তো অনেক কমে যাবে, তাই না? ও তো আর কাউকে ওই বাল্বটা কিনতে বলবে না। তাহলে আমি কোনো ডিফেক্টিভ বাল্ব তো পাঠাইতে পারবো না, তাই না? তাহলে হচ্ছে আমার যেটা করতে হবে, কোয়ালিটি কন্ট্রোল করতে হবে। কোয়ালিটি কন্ট্রোল করে করে যেই যেই বাল্বগুলা ডিফেক্টিভ দেখবো, ওইগুলো আমার আইডেন্টিফাই করে সরায় ফেলতে হবে। তো আমি ধরো ডিফেক্টিভ বাল্ব যেগুলা পাইলাম, ওইগুলাকে একটা নিউমেরিক্যাল ভ্যালু দিলাম 1, ঠিক আছে? আর যেগুলা নন ডিফেক্টিভ, ওইগুলাকে 0 দিলাম। তো ডিফেক্টিভ বাল্ব যেগুলা 1 আইডেন্টিফাইড হইতেছে আমার সেন্সরে, ওইগুলাকে বের করে করে আমি ফেলাই দিলাম। আর নন ডিফেক্টিভ যেগুলা 0, এইগুলাকে আমি প্রোডাকশন বেল্টে রান করতে দিলাম। তো এই টাইপের ডিস্ট্রিবিউশন গুলো হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তারপর ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। এখন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন কি? দ্য নাম্বার অফ বুকস সোল্ড উইকলি অ্যাট এ বুক স্টোর। তো একটা বুক স্টোরে প্রত্যেক উইকলি কত নাম্বার অফ বুকস সোল্ড হইতেছে, এটা কি খুব অ্যাব্রাপ্ট কোনো চেঞ্জ হয়? মানে ধরো এই সপ্তাহে হচ্ছে 100টা বই সেল হয়েছে, নেক্সট উইকে কি 1 লাখ বই সেল হবে? এটা কি পসিবল? খুব বেশি। না। হুম। তো এই টাইপের যেগুলো হচ্ছে, ধরো এই সপ্তাহে যদি 100 বুক সেল হয়, সামনের সপ্তাহে যদি মেলা টেলা থাকে, ফেয়ার থাকে, হয়তো 200 250 সেল হইতে পারে। এর পরের উইকে যদি আবার মেলা না থাকে, আবার হয়তো 80টা বই সেল হইলো। এরকম যেগুলো ইউনিফর্মিটি থাকে ডিস্ট্রিবিউশনে, ওইগুলোকে আমরা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের আন্ডারে ফেলি। আর নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে আইকিউ ডিস্ট্রিবিউশন অফ অল দ্য 7 years old চিলড্রেন ইন দ্য নিউ ইয়র্ক। এটা নিউ ইয়র্ক কেন, যে কোনো সিটিতে যদি আইকিউ দেখা হয়, তাহলে দেখা যাবে হচ্ছে কারো একটু কম, কারো আইকিউ ধরো 70 80, কারো 100, কারো 91, কারো 90, এরকম একটা নর্মাল ইউনিফর্মিটি থাকবে। আর আইনস্টাইন নিউ ইয়র্কে বাস করতো নাকি কে জানে, সে যদি সে তো ছোটবেলায় নিউ ইয়র্কে ছিল না। তো বিষয় হচ্ছে, ছোটবেলায় নিউ ইয়র্কে থাকলে তারটা হয়তো 160 আসতো, ঠিক আছে? তো এই টাইপের যে ডিস্ট্রিবিউশন আছে, ওইগুলা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের আন্ডারে পড়ে। কারো কোনো কোয়েশ্চেন আছে? না, আচ্ছা, ঠিক আছে। কোয়েশ্চেন না থাকলে পরের স্লাইডে যাই। এখন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে এইখানে আরেকটু এক্সপ্লেইন করছে। দ্য বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইজ দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ সাকসেস অর ফেলিওর আউটকাম অফ অ্যান এক্সপেরিমেন্ট দ্যাট ইজ কন্ডাক্টেড মাল্টিপল টাইমস। প্রবাবিলিটি অফ গেটিং এ হেড আফটার টসিং এ কয়েন 10 টাইমস। মানে এই ধরনের যেই প্রবাবিলিটি গুলো যেই ডিস্ট্রিবিউশনে দেখা হয়, ওইগুলোকে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বলে। The assumptions of binomial distributions are as follows. Binomial distribution এই assumption গুলো আছে, there are only two possible outcomes, success or failure for each trial. The number of observations of trials is fixed. মানে একটা ফিক্সড ট্রায়াল অফ অবজারভেশন থাকতে হবে, 10টা বা 15টা আগের থেকে বলতে হবে, ঠিক আছে? বাইনোমিয়াল অবজারভেশনে। তারপর ইচ অবজারভেশন অর ট্রায়াল ইজ ইন্ডিপেন্ডেন্ট। মানে প্রত্যেকটা, ধরো আমি একবার হেডার টেস্ট টেস্ট করে টস করলাম, ওইটা কিন্তু পরেরটাকে কখনোই এফেক্ট করবে না। পরে আবার আমার তো নতুন করে টস করা লাগতেছে, তো এটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হিসেবে কাজ করতে হবে প্রত্যেকটা ট্রায়াল। ইন আদার ওয়ার্ডস, নান অফ ইউর ট্রায়ালস হ্যাভ অ্যান এফেক্ট অন দ্য প্রবাবিলিটি অফ দ্য নেক্সট ট্রায়াল। মানে ফেয়ার হইতে হবে। তারপর দ্য প্রবাবিলিটি অফ সাকসেস টেইলর হেড ইজ এক্স্যাক্টলি দ্য সেম ফ্রম ওয়ান ট্রায়াল টু অ্যানাদার। মানে ফার্স্ট ট্রায়ালেও হেডস বা টেলস আসার প্রবাবিলিটি হাফ হইতে হবে, পরেরটাতেও হাফ হইতে হবে। কোনোটাতে ম্যানিপুলেট করা যাবে না, মানে কয়েন ঘষা বা বাঁকা করে কয়েনটা টস করা যাতে ইচ্ছা করে টেইল আসে, এই ধরনের কাজগুলো করা যাবে না। তো এটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের কিছু অ্যাজাম্পশন। আচ্ছা, এবার ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। ইন এ ডেক অফ কার্ডস অ্যান ইন্ডিভিজুয়াল ক্যান ড্র এ স্পেড, এ হার্ট, এ ক্লাব অর এ ডায়মন্ড। So there is an equal probability of selecting any of the card, and all the outcomes are mutually exclusive in nature.
এইখানে বিষয় হচ্ছে আমরা যদি তাস খেলি, তোমরা কি 29 বা এরকম খেলছো? কল ব্রিজ 29 এই টাইপের হ্যাঁ, কার্ড কল গেম ব্রিজ গুলো খেলা খেলছো? হয়েছে। জি জি, কল ব্রিজ খেলা হয়েছে। ও, কল ব্রিজ খেলা হয়েছে। আচ্ছা, তো এই কার্ড গুলাই হয় কি, মানে হচ্ছে আমার হচ্ছে হার্টস থেকে কার্ড আসবে নাকি ক্লাবস থেকে আসবে, ডায়মন্ডস থেকে আসবে, এগুলার হচ্ছে ইকুয়াল প্রবাবিলিটি আছে না? কারণ প্রত্যেক টারই তো 13টা করে কার্ড আছে। স্পেডেরও 13টা থাকে, হার্টসেরও 13টা, ক্লাবসেরও 13টা, ডায়মন্ডেরও 13টা, তাই না? ইকুয়াল প্রবাবিলিটি থাকে। তো এই টাইপের আউটকাম গুলো হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনে পড়ে। আর এইগুলো মিউচুয়ালি এক্সক্লুসিভ থাকে, মানে একটা আরেকটাকে খুব বেশি এফেক্ট করে না। দ্য লাস্ট ডিজিট অফ দ্য সোসাইটি সোশ্যাল সিকিউরিটি নাম্বার অফ দ্য গোলকিপার ফর দ্য ইউএস ওয়ার্ল্ড কাপ সকার টিম ইজ অ্যাবাউট ইকুয়ালি লাইকলি টু বি এনি ডিজিট ফ্রম 0 to 9, অ্যান্ড অল নাম্বারস আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। তো বিষয় হচ্ছে একটা সোশ্যাল সিকিউরিটি নাম্বার বা টেলিফোন নাম্বারের লাস্ট ডিজিট কি হবে, ওটা 0 থেকে 9-এর যে কোনো নাম্বার হতে পারে, এনি নাম্বার, তাই না? তারপর উই ক্যান সে দ্যাট দ্য প্রবাবিলিটি অফ অকারেন্স আর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, দিস ইজ হোয়াট উই কল্ড অ্যাজ ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। এইগুলোকে আমরা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন বলে থাকি, ঠিক আছে? তো এখন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন আবার দুই টাইপের হইতে পারে। একটা হচ্ছে ডিসক্রিট ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, ক্যান টেক এ ফাইনাইট নাম্বার, ওই আগের মতো, মানে একটা ফাইনাইট নাম্বার নেবে। আচ্ছা, আমার এইটা একটু হ্যাং করছে। আচ্ছা, দেখি। আচ্ছা, তো ডিসক্রিট ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন তার মানে একটা ফাইনাইট নাম্বার অফ ভ্যালুস নেবে, অ্যান্ড ইচ ভ্যালু হ্যাজ ইকুয়াল প্রবাবিলিটি অফ সিলেকশন। যেমন ধরো, নাম্বার অফ রেফ্রিজারেটর সোল্ড বাই অ্যান ইলেকট্রিক শপ পার ডে ক্যান বি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন বিটুইন 30 to 50। মানে পার ডে হচ্ছে 30টা থেকে 50টা নাম্বার অফ রেফ্রিজারেটর সেল করতে পারে। এটা পসিবল না যে সে 40.5 নাম্বার অফ রেফ্রিজারেটর সেল করবে। অথবা কন্টিনিউয়াস ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হবে। যেমন ধরো, টাইম টেকেন বাই এ স্টুডেন্ট টু ফিনিশ দ্য অ্যাসাইনমেন্ট ক্যান বি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড বিটুইন 3 to 5 আওয়ার্স। 3 থেকে 5 ঘন্টার মধ্যে যে কোনো কিছু হতে পারে। 3 ঘন্টা 30 মিনিট 45 সেকেন্ড এরকম হতে পারে, বা 4 ঘন্টা 10 মিনিট 5 সেকেন্ড এরকম হতে পারে। যে কোনো হচ্ছে কন্টিনিউয়াস ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হতে পারে। আচ্ছা, এরপর নর্মাল ডিস্ট্রিবিউশন। নর্মাল ডিস্ট্রিবিউশন মানে আমরা জানি বেল শেপড কার্ভ। আর লাস্টেতে হচ্ছে আমরা স্ট্যাটিস্টিক্সে এটা দেখছিলাম, এটার হচ্ছে একটা মিন লেভেল থাকে যেটাকে আমরা মিউ দিয়ে দেখাই। তো মিন যে পোর্শনটা থাকে ওইটার 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে 68.27% ডেটা ডিস্ট্রিবিউটেড থাকে। আর হচ্ছে 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাঝে 95.45% ডেটা থাকে। আর 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে 99.73% ডেটা ডিস্ট্রিবিউটেড থাকে, ঠিক আছে? তো এটা হচ্ছে এই নর্মাল ডিস্ট্রিবিউশনের স্কিউনেস কত থাকে? 0 স্কিউড থাকে, কারণ এটা লেফট স্কিউডও থাকে না, মানে Q1 এর কাছেও থাকে না, রাইট স্কিউডও থাকে না, তাই না? আমরা এই জিনিসগুলো তো দেখছিলাম যে যখন Q1 এর কাছাকাছি থাকে ওইটা হয় রাইট স্কিউড, রাইট স্কিউ আর আর যখন Q3 এর কাছাকাছি থাকে লেফট। ওইটা হয় লেফট স্কিউড, তাই না? জি জি জি। আচ্ছা, আর নর্মাল ডিস্ট্রিবিউশনের এইখানে দেখাচ্ছে যে সিডিএফ বা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন, এটা আছে নর্মাল ডিস্ট্রিবিউশনে। ইট ইজ দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ অফ দ্য গিভেন ভ্যালু। হোয়াট ইজ দ্য চান্স দ্যাট এ ম্যান ইজ less than 165 সেন্টিমিটার টল? তো এটা হচ্ছে একটা এক্সাম্পল কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশনের। তারপর পার্সেন্ট পয়েন্ট ফাংশন, এটা আরেকটা আছে। ইট ইজ দ্য ইনভার্স অফ সিডিএফ ভ্যালু। Given what I am looking for a man who is smaller than 95% of all other men, what size does the subject have to be? তো এটা হচ্ছে পার্সেন্ট পয়েন্ট ফাংশন, মানে তুমি পার্সেন্টেজ দিয়ে তোমার নর্মাল ডিস্ট্রিবিউশনটা মেজার করতেছো, আর এইখানে হচ্ছে একটা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন দিয়ে মেজার করতেছো, ঠিক আছে? আচ্ছা, এখন নর্মাল ডিস্ট্রিবিউশন ইন পাইথন। তুমি পাইথনে নর্মাল ডিস্ট্রিবিউশন বের করতে পারো। তো পাইথনে নর্মাল ডিস্ট্রিবিউশন যখন বের করে, ধরো এইখানে দ্য মিন ওয়েট অফ এ মর্নিং
breakfast cereal pack is 0.295 kg with a standard deviation of 0.025 kg। এটার মানে কি বলো তো, এই লাইনটা যে বলছে? সৈকত বলো, তুমি তো আগের ক্লাসে ছিলা। জি, এটা হচ্ছে র্যান্ডম র্যান্ডম ভ্যালুটা। না না, আমার কথা হলো এই লাইনটার মানে কি, দ্য মিন ওয়েট অফ এ মর্নিং ব্রেকফাস্ট সিরিয়াল প্যাক ইজ 0.295 কেজি উইথ এ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ 0.025 কেজি। এটা দিয়ে কি বুঝাইছে এই লাইনটা দিয়ে? যে এটা হচ্ছে যত বুঝতেছি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে এই 0.025 এর নিচে কখনো আসবে না আর কি, মানে আহ, এটা হচ্ছে তার মিনিমাম স্ট্যান্ডার্ড। আচ্ছা, এটার মানে হচ্ছে এখানে মিন ভ্যালুটা হচ্ছে 0.295 কেজি। এটার থেকে 0.025 নিচে আসতে পারে, 0.025 কেজি নিচে মিন ওয়েট আসতে পারে, অথবা 0.025 কেজি বেশি আসতে পারে। ঠিক আছে, মানে জি, এটা হচ্ছে এর রেঞ্জ। মানে 0.295 প্লাস মাইনাস 0.025 কেজি, এই রেঞ্জের মাঝে ঘুরেফেরা করবে। যেটা হচ্ছে এইখানে নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভটা দিয়ে বুঝাইছে। মিন ওয়েট হচ্ছে 0.295, এটার হচ্ছে চারপাশে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওয়াইজ এরা ঘোরাফেরা করতেছে। ঠিক আছে। না মানে এটা কি এরকম না, মানে যে 0.025 এর কেজি নিচে কখনোই আসবে না, এরকম না জিনিসটা? 0 টু, না এরকম না জিনিসটা। জিনিসটা হচ্ছে 0.295 মাইনাস 0.025 হচ্ছে লোয়ার রেঞ্জ, আর 0.295 প্লাস 0.025 হচ্ছে আপার রেঞ্জ। এই রেঞ্জের মাঝে ডিস্ট্রিবিউশনটা হবে। আচ্ছা আচ্ছা, জি আচ্ছা। আচ্ছা, দ্য র্যান্ডম ভ্যারিয়েবল ওয়েট অফ দ্য প্যাক ফলোস এ নর্মাল ডিস্ট্রিবিউশন। তো এটা একটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে। তো এখানে কোয়েশ্চেন ওয়ান হচ্ছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য প্যাক ওয়েটস লেস দ্যান 0.28 কেজি? মানে এটা হচ্ছে আসলে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। একটু আগের স্লাইডে আমরা যেটা জানতে চাইছি। তো আমার হচ্ছে কি, নর্মাল ডিস্ট্রিবিউশনে আমি 0.28 কেজি মার্ক করলাম। মার্ক করে এটার নিচের পার্সেন্টেজটা আমি দেখলাম, পার্সেন্টেজ কত, 27%। ঠিক আছে। তো এটা এটা হচ্ছে 27.5%। এটা হচ্ছে এটার প্রবাবিলিটি। অথবা এটার প্রবাবিলিটি কত, 0.274। জি আচ্ছা, আরেকটা হচ্ছে, given that I am looking at a pack which weighs higher than 90%, higher than at least 90% of the other packs, what is the weight value of the pack? তাহলে আমার করতে হবে কি, রেঞ্জের নিচের থেকে শুরু করে উপরের 90% জায়গা পর্যন্ত যাইতে হবে। ওইখানে আমি যে লাইনটা টানবো, ওই লাইনটা আমার ওয়েটের অ্যাক্সিসকে 0.327 গ্রামকে হিট করতেছে। 90% যে লাইনটা টানছি, তাহলে আমার ওই পার্সেন্ট পিপিএফটা কোনটা, 0.327, এটা হবে, তাই না? জি এই যে আগের স্লাইডে আমরা যে পার্সেন্ট পয়েন্ট ফাংশন দেখলাম, ওইটা তাহলে এটা হবে 0.327। জি এখন বুঝে গেছে যে আগের স্লাইডে কি বোঝানো হয়েছিল? জি ভাই, বুঝতে পারছি। রিফাস তো কিছু জিজ্ঞেস করতেছিল, মানে তোমার কি মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি? স্যার মানে আজকে ফার্স্ট ক্লাস তো, মানে আগের হ্যাঁ। গুলো তো করা হয় না, আর হইতেছে পাইথন এইগুলা সম্পর্কে একটু ধারণা কম, তো তাই একটু অসুবিধা হইতেছে। আচ্ছা, সমস্যা নেই। তুমি যেটা করবো, এই আগের গুলো একটু দেখে নিবা। আর হচ্ছে এরকম ক্লাসে থাকতে থাকতে আশা করি হচ্ছে জিনিসগুলো সম্বন্ধে অভ্যস্ত হয়ে যাবে। সমস্যা নেই। জি স্যার, জি স্যার, ইনশাল্লাহ। আচ্ছা, ওকে। স্যার বলা দরকার নেই, আমাকে ভাই বললেই হবে। আচ্ছা, তো স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনস। তো নিড ফর স্যাম্পলিং, given the limited resources and time, it is not always possible to study the population. পপুলেশন মানে তো পুরো ওয়ার্ল্ডের যত ডেটা আছে সব, এত কিছু স্টাডি তো করা পসিবল না। তো আমরা করি কি, ওই পপুলেশনের বিভিন্ন কোর জায়গা থেকে নিয়ে একটা স্যাম্পল তৈরি করি, তাই না? সৈকত, মনে আছে লাস্ট ডেতে যে আমরা পপুলেশন আর স্যাম্পলের জি ডিফারেন্স জি ভাই, দেখছিলাম? জি আচ্ছা, তো দ্যাটস ওয়াই উই চুজ এ স্যাম্পল আউট অফ দ্য পপুলেশন টু মেক ইনফারেন্স অ্যাবাউট দ্য পপুলেশন।
ঠিক আছে, আমরা একটা স্যাম্পল নিয়ে পপুলেশন বানাই, পরে ওইটার ডিস্ট্রিবিউশনটা আমরা দেখি কেমন। তো স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন কি? ইট ইজ এ ডিস্ট্রিবিউশন অফ এ পার্টিকুলার স্যাম্পল statistic obtained from all possible samples drawn from a specific population। মানে একটা স্পেসিফিক পপুলেশন থেকে আমরা স্যাম্পল নিয়ে যা যা পাই ওইটাকে আমরা ডিস্ট্রিবিউশনে দেখাই। আচ্ছা, এখন সেন্ট্রাল লিমিট থিওরাম কি? দ্য স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ দ্য স্যাম্পল মিনস will approach normal distribution as the sample size gets bigger, no matter what the shape of the population distribution is। তো এই সেন্ট্রাল দ্য স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ দ্য স্যাম্পল মিনস উইল অ্যাপ্রোচ নর্মাল ডিস্ট্রিবিউশন। মানে হচ্ছে একটা এয়ার স্যাম্পল সাইজ যতই বিগার হোক না কেন, ওইটা মোটামুটি মোরলেস নর্মাল ডিস্ট্রিবিউশনই নেয়। এটাই হচ্ছে সেন্ট্রাল লিমিট থিওরাম। ওয়েদার কিছুটা স্লাইটলি লেফট অর রাইট স্কিউড হইতে পারে, কিন্তু হচ্ছে মোরলেস এটা নর্মাল ডিস্ট্রিবিউশনই নেয়, একটা পপুলেশনের সাইজ এন্ড শেপ যাই হোক না কেন। এটাই হচ্ছে সেন্ট্রাল লিমিট থিওরাম বলে। তো এটার পিছে কিছু অ্যাজাম্পশন আছে। এটা হচ্ছে ডাটা মাস্ট বি র্যান্ডমলি স্যাম্পলড। মানে তুমি একটা পপুলেশনের স্যাম্পল নিছো শুধু ধানমন্ডি থেকে বা গুলশান থেকে, এটা যাতে না হয় ধানমন্ডি থেকে দুইজনকে নিছো, গুলশান থেকে দুইজনকে, যাত্রাবাড়ি থেকে দুইজনকে, মানে হচ্ছে র্যান্ডমলি স্যাম্পল করা হয়েছে। তারপর স্যাম্পল ভ্যালুস মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। মানে একটা স্যাম্পলের ভ্যালু আরেকটার থেকে ইন্ডিপেন্ডেন্ট, একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট না। স্যাম্পল শুড কাম ফ্রম সেম ডিস্ট্রিবিউশন। মানে এটা ধরো বাংলাদেশ থেকে নেওয়া হয়েছে, ধরো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে করা হয়েছে। স্যাম্পল সাইজ মাস্ট বি সাফিসিয়েন্টলি লার্জ। মানে 30 জনের কম তুমি এরকম স্যাম্পল সাইজে তুমি কোনো ডিস্ট্রিবিউশন করছো, তো এটা অ্যাকসেপ্টেবল না। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে কিছু অ্যাজাম্পশন। এখন এই স্ট্যাটিস্টিক্সে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কনফিডেন্স লেভেল। মানে তুমি যেই রেঞ্জটা দিছো ওইটা নিয়ে তোমার তুমি যেই রেজাল্টটা দিছো ওই রেজাল্টটা নিয়ে তুমি কতটুকু কনফিডেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কনফিডেন্স লেভেল। তো কনফিডেন্স ইন্টারভ্যাল প্রোভাইডস অ্যান ইন্টারভ্যাল অর এ রেঞ্জ অফ ভ্যালুস হুইচ ইজ এক্সপেক্টেড টু কভার দ্য ট্রু আননোন প্যারামিটার। যেটা হচ্ছে ট্রু আননোন প্যারামিটারকে কভার করবে। ধরো আমি তোমাকে বললাম যে কালকে তোমার আহ আহ মানে হচ্ছে তুমি যে কালকে ধরো দুপুরে ভাত খাবা, এটার প্রবাবিলিটি কত? তো তুমি আমাকে বললা যে এটার প্রবাবিলিটি 50% উইথ এ কনফিডেন্স লেভেল অফ 5%। মানে এটার মানে কি? তার মানে 50% শিওর যে তুমি কালকে দুপুরে ভাত খাবা, কিন্তু 5% মানে এমনও হইতে পারে যে তুমি 55% শিওর, অথবা ওইটার চেয়ে কমও হইতে পারে, তুমি 45% শিওর। আমার এরকম ধরে নিতে হবে। মানে তুমি 50% বলছো, কিন্তু এর মাঝে যে কোনো একটা আননোন ভ্যালুর প্রবাবিলিটি অনুযায়ী তুমি কালকে দুপুরে ভাত খাইতে পারো। মানে তুমি কালকে দুপুরে তুমি ভাত না পিৎজাও খাইতে পারো বা ফাস্ট ফুড খাইতে পারো, এটাও হইতে পারে। তো এই টাইপের জিনিসটাকে বলা হয় কনফিডেন্স লিমিট। মানে হচ্ছে তুমি একটা এস্টিমেশন দিছো 50%, কিন্তু এটার বেশিও কনফিডেন্ট হইতে পারো। মানে ওর মাঝে হচ্ছে হইতে পারে হয়তো 53% প্রবাবিলিটি ছিল তোমার ভাত খাওয়ার, তুমি একটু কমেই এস্টিমেটটা ধরছো, অথবা 45% মানে তুমি একটু বাড়ায় ধরছো। মানে তুমি যখন আমাকে বলবা যে কালকে দুপুরে আমি ভাত খাবো, এটার প্রবাবিলিটি 50% উইথ এ কনফিডেন্স লেভেল অফ 5%, তখন আমার এই রেঞ্জটা ধরে নিতে হবে। বুঝতে পারছো এটা দিয়ে কি বুঝাইছে? জি ভাই, কিছুটা ক্লিয়ার, মানে সামনে হয়তো আরো এক্সাম্পল দিলে বুঝতে পারবো। হ্যাঁ, the upper and lower limit of the interval of confidence level are determined using the distribution of the sample mean। sample mean মানে ওই যে আমি 50% probability 0.5 যে আমি ভাত খাবো x বার। তো and a multiplier which specifies the confidence। যেমন ধরো এই যে ভাত খাবো বলছি,
এটার ও আচ্ছা, এখানে মাল্টিপ্লায়ার বলতেছে। তো ধরো বিষয়টা এরকম যে তুমি আমাকে জিজ্ঞেস করছো কালকে হচ্ছে তোমার কাছে কতটা মার্বেল থাকবে। তো আমি তোমাকে বললাম যে আমার কাছে কালকে হচ্ছে 50টা মার্বেল থাকবে উইথ এ কনফিডেন্স লেভেল অফ 2। ঠিক আছে, তো মাল্টিপ্লায়ার ধরো আমি ধরলাম 2। তার মানে কালকে আমার কাছে 50টা না, 100টা মার্বেল থাকতে পারে। আবার হচ্ছে 50 দ্বিগুণ 100, আবার হচ্ছে লোয়ারও থাকতে পারে, মানে 50-এর হাফ 25টা মার্বেলও থাকতে পারে। মানে এটা গুণও হইতে পারে ভাগও হইতে পারে, বোথ মাল্টিপ্লায়ার। ঠিক আছে, মানে আমার এটা বাড়তেও পারে কমতেও পারে। ঠিক আছে, আমি এইভাবেও হচ্ছে কনফিডেন্স ইন্টারভ্যালটা বলতে পারি। বুঝে গেছে? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তো এটাই হচ্ছে আমাদের মোটামুটি আজকের এই সেশনে ছিল। তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো তোমাদের। আচ্ছা, না ভাই, ঠিক আছে। ওকে তাহলে আজ